আজ গভীর রাতে উপদেষ্টা আসিফ নজরুল নিখোঁজ হয়েছে তারেক রহমানের ষড়যন্ত্রে। লিজেন্ডারি বাটপার সাবেক উপদেষ্টা এই আসিফ নজরুল নির্বাচনের পরবর্তী 7 দিনের মাথায় বিদেশ পালিয়ে যাচ্ছে। এদিকে আজ গভীর রাতে হঠাৎ নিখোঁজ হয়েছে উপদেষ্টা আসিফ নজরুল। অনেকে তারেক রহমানকে সন্দেহ করতেছে বিএনপি দল এই উপদেষ্টাদেরকে নিখোঁজ করে লুকিয়ে রাখছে। আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ হয়েছে, মেয়াদ শেষ হয়েছে। এক অর্থে বলা যায় তাদের তাণ্ডব শেষ হয়েছে। 1.5 বছরের তাদের যে তাণ্ডব, সংবিধান বহির্ভূত, আইন বহির্ভূত যে তাণ্ডব। ইউনূসের দেশ ছাড়ার ভিডিও ছবি ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে কাতার এয়ারওয়েজের একটি বিমান ইউনূসের সঙ্গেই তার মেয়ে এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশ ত্যাগ করেছেন। হাসনাত আব্দুল্লাহ প্রায় সকল কেন্দ্রে বিজয়ী হয়ে এমপি হয়েছেন, সেটা তো আপনারা চান। তবে তিনি এই বিজয় পাওয়ার পরপরই বললেন, আগামী 5 বছর আমার কোনো আত্মীয় স্বজন নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কার্যত নিরুপায়। দর্শক, নেপথ্যে যুক্তরাষ্ট্র। একদিকে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় তারেক রহমান বিপদে পড়েছেন, এইদিকে আজকে আসিফ নজরুল কঠিন বিপদে পড়ে তারেক রহমানের অ্যাকশনে। দর্শক শ্রোতা, অসংখ্য উপদেষ্টা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তাদের প্রাণ বাঁচানোর জন্য এবং গ্রেফতার থেকে বাঁচার জন্য। আজকে আসিফ নজরুলকে নিয়ে নতুন একটি তথ্য আসে এবং অনেক ভিডিও ফুটেজ আমাদের কাছে আসে। দেখতে পারবেন আসিফ নজরুলের বর্তমান অবস্থা এবং উপদেষ্টারা এখন যে পদে পদে অপমানিত হচ্ছে সেই সবও দেখতে পারবেন। কোনো নেতাকর্মীরা কোনো বিএনপি নেতাকর্মীরা এই উপদেষ্টাদেরকে দাম দিচ্ছেন, এমনকি ডক্টর ইউনূসও বিপদে পড়ছেন। সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আজকে আপনাদের আরেকটি এমন দৃশ্যের কথা শোনাবো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ক্ষমতার মসনদ কতটা পিচ্ছিল আর বেঈমানদের শেষ পরিণতি কতটা করুণ হতে পারে তার জলজ্যান্ত প্রমাণ আজকের এই ঘটনা। যে মানুষগুলোকে কদিন আগেও আপনারা মাথা তাজ বানিয়ে রেখেছিলেন, যাদের কথায় দেশ উঠত আর বসত, আজ তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। সংসদ ভবনের সামনে যা ঘটল তা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরাই সেই দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টারা। পুলিশ স্যালুট দেয়া তো দূরের কথা, ভিড় ঠেলে চলে যাওয়ার সময় ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ভাবা যায় অন্তর্বর্তীকালীন সরকারের সেই হেভিওয়েট উপদেষ্টারা আজ ফুটপাতের ধুলোর সমান। কিন্তু কেন এই দশা? ক্ষমতার চূড়া থেকে কেন তারা আজ আস্থা করে নিক্ষিপ্ত হলেন? নৈপথ্যে কি শুধু বিএনপির রাজনীতি, নাকি জুলাইয়ের শহীদদের রক্তের অভিশাপ? কলমের এক খোঁচায় যারা আইন পাল্টে ফেলতেন, আজ তারা কেন পালানোর পথ পাচ্ছেন না? এই ভিডিওতে আমরা ধাপে ধাপে উন্মোচন করব সেই গোপন রহস্য। সংসদ ভবনের চত্বর, নতুন এমপিদের শপথ অনুষ্ঠান চলছে, চারদিকে সাজ রব, ক্যামেরার ফ্ল্যাশ আর নিরাপত্তার কড়াকড়ি। ঠিক এই জমকালো আয়োজনের এক কোনায় চুপচাপ এতিমের মতো দাঁড়িয়ে আছেন বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের 2 আলোচিত সমালোচিত মুখ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়ে বিএনপির বাঘা বাঘা নেতারা গটগট করে হেঁটে যাচ্ছেন, কিন্তু কেউ তাদের দিকে একবার ফিরেও তাকাচ্ছেন না। কোনো কুশল বিনিময় নেই কোনো ন্যূনতম সৌজন্যতা। বেচারা আসিফ নজরুল আর রিজওয়ানা হাসানের ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নাই। অপমানের কি এখানেই শেষ? না, আরো আছে। একই ফ্রেমে দেখা যাচ্ছে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে, যিনি কদিন আগেও বিশ্ব নেতাদের সাথে মিটিং করতেন। আজ তিনি ভিড়ের মধ্যে একা একা দাঁড়িয়ে মোবাইল টিপছেন, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। ঠিক সেই মুহূর্তেই ঘটল এক অভাবনীয় ঘটনা। পুলিশের একজন সাধারণ সাব ইন্সপেক্টর ভিড় সামলাতে গিয়ে সাবেক এই উপদেষ্টাকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। অথচ এই পুলিশই কদিন আগে এদের সামনে শেয়ার করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। এই দৃশ্যই প্রমাণ করে ক্ষমতার পালা বদলে এই উপদেষ্টারা আজ বিএনপির কাছে কেবলই ইউজ অ্যান্ড থ্রো বা ব্যবহার করে ফেলে দেয়া টিস্যু পেপারের মতো। সোজা বাংলায় বলতে গেলে এরা এখন অবহেলিত, মেয়াদোত্তীর্ণ এবং পচা মাল। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতির সৃষ্টি হলো কেন? একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যান। ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন এই সরকার দায়িত্ব নিল, তখন দেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মানুষ ভেবেছিল এরা জুলাই বিপ্লবের আসল ফসল ঘরে তুলবে, এরাই দেশের ত্রাণকর্তা। ডক্টর ইউনূসের ক্যাবিনেটের প্রতিটি সদস্যকে মানুষ মাথায় করে রেখেছিল, কিন্তু সেই ভালোবাসা ঘৃণায় রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। ক্ষমতার লোভ, ব্যক্তি স্বার্থ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করতে গিয়ে এরা জুলাইয়ের আমানতকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। জনগণ যে আশা নিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, এই উপদেষ্টারা সেই রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের আঁখের গুছিয়েছেন। এই পতনের শুরুটা কিন্তু আজকের নয়,
গত বছর ডক্টর ইউনূসের সেই বিতর্কিত লন্ডন বৈঠকের কথা মনে আছে? লন্ডনের হিমশীতল রুমে বসে যখন মাস্টার প্ল্যান সাজানো হলো, মূলত তখন থেকে দেশের সচেতন মানুষ সন্দেহ করতে শুরু করেছিল। বোঝা যাচ্ছিল এই সরকার আর নিরপেক্ষ নেই, তারা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার সিঁড়ি হিসেবে কাজ করছে। জুলাইয়ের ম্যান্ডেটকে তারা লন্ডনেই বিক্রি করে দিয়েছিল, যার চূড়ান্ত ফলাফল আমরা আজ চোখের সামনেই দেখতে পাচ্ছি। লিজেন্ডারি বাটপার সাবেক উপদেষ্টা এই আসিফ নজরুল নির্বাচনের পরবর্তী 7 দিনের মাথায় বিদেশ পালিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, এখন এই 26 লক্ষ ভারতীয়র কি হবে? এই 26 লক্ষ ভারতীয় তো এখন বাংলাদেশে চাকরি করেই যাবে। এই বাটপার আসিফ নজরুল কি 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশের চাকরি থেকে ছাঁটাই করতে পেরেছে? 26 লক্ষ বাদই দিলাম, 1 লক্ষ পেরেছে। আর এই 26 লক্ষ ভারতীয়র খবর কি এখন আমরা জানতে পারলাম না। এই বাটপার আসিফ নজরুল সহ এবং তার আশেপাশে যত গং আছে, ডক্টর ইউনূস এবং এই টোকাই সমন্বয়ক সহ 5 আগস্টের আগে এই 26 লক্ষ ভারতীয়র কথা বলে কোটা নিয়ে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র করে এবং আন্দোলন সংগঠিত করে। 5 আগস্টের আগে এবং 5 আগস্ট একটি জঙ্গি হামলা ঘটায় বাংলাদেশে, শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। তারপরে সে হয়ে যায় কি সুপার হিরো, সে আইন উপদেষ্টা পদে বসে যায়। আইন উপদেষ্টা পদে বসে তার স্ত্রী হুমায়ুন আহমেদের মেয়ে শিলা সহ বাংলাদেশে আইন মন্ত্রণালয়টাকে দুর্নীতির অভয়ারণ্য হিসেবে গড়ে তোলে। শুধু তাই নয়, আজকের কণ্ঠে একটু নিউজ দেখলাম, আরো বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখলাম, সে এই 16-17 মাসে 14,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। তার সহযোগী ছিল তার স্ত্রী শিলা। মানে এই 14,000 কোটি টাকা যে পাচার করেছে, এই টাকা পাচারের জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তার স্ত্রী শিলা। আইন মন্ত্রণালয়ের মধ্যে যতগুলা দায়িত্ব ছিল, প্রত্যেকটা ফাইল খোলার আগে তার স্ত্রীর নির্দেশ শুনেই সে ফাইলগুলো খুলতো এবং কন্ট্যাক্ট করা হতো কোথা থেকে কত টাকা নেওয়া হবে। সকল কিছু ডিল নাকি তার স্ত্রী শিলার মাধ্যমে করা হতো। পিপি নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকার বাণিজ্য হতো। বড় বড় ব্যবসায়ীদেরকে আওয়ামী লীগের দোসর বলে ভয় দেখানো হতো, তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো এবং তার স্ত্রী শিলার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুবাই, সিঙ্গাপুর বলেন, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় টাকাগুলো পাচার করা হতো। এখন আমার কথা হচ্ছে, সকল কিছু এখন নিউজ মিডিয়া আসার পরও বিএনপি কি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না? এই 14,000 কোটি টাকা যে এই আসিফ নজরুল বিদেশে পাচার করেছে, এই টাকা কাদের টাকা? আমার আপনার টাকা। আপনারা কি এগুলো নিয়ে কথা তুলবেন না? এই 14,000 কোটি টাকা কম টাকা? এই বাটপারগুলো না বলেছে, শেখ হাসিনা না বলে তার এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগম পাড়ায় ফ্ল্যাট, বিল্ডিং বিভিন্ন কিছু কিনেছে। তাহলে এরা কি করেছে? এরা 16-17 মাসে একজন 14,000 কোটি টাকাকে 10,000 কোটি টাকার উপরে পাচার করছে। এই শুধু বাটপার আসিফ নজরুল যদি 14,000 কোটি টাকা পাচার করে, আরো যত উপদেষ্টারা আছে, আরো যত টোকাই এনসিপি নেতারা আছে, তারা কত হাজার কোটি টাকা পাচার করেছে। সেই কারণেই তো শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা রেখে যাওয়া ঋণ এখন 23 লক্ষ কোটি টাকা ঋণে পরিণত হয়েছে। 23 লক্ষ কোটি হাজার টাকা ঋণে পরিণত হয়েছে, তাই নয় কি? এদের কারণে তো হয়েছে। এই বাটপাড়া যদি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার না করতো, এত টাকা ঋণ হতো? 23 লক্ষ কোটি টাকা ঋণ মস্কারি। এটা মুখে বলতে সোজা, কিন্তু টাকার অ্যামাউন্ট হিউজ, একমাত্র তাদের কারণে হয়েছে। এখন যদি তাদেরকে জনসমুখে নিয়ে এসে প্রশ্ন করা না যায়, তাদেরকে যদি এখন আইনের আওতায় নিয়ে আনা না যায়, বাংলাদেশে এরকম হাজার হাজার কোটি টাকার শুধু দুর্নীতি হতেই থাকবে, কেউ কখনো বিচার আওতায় আসবে না। এবং দুদককে শুধু শুধু শো বসিয়ে রাখা হয়েছে। দুদক নামে চলে, যে সরকার যখন থাকে তার পক্ষ হয়ে কাজ করে। ওই সরকারের যত এমপি, মন্ত্রী, আমলা, কামলা, সচিব আছে, যারা যতই দুর্নীতি করুক, দুদক গিয়ে জিজ্ঞাসাবাদ করবে না। ওই সরকার যাকে বলবে ওকে যা জিজ্ঞাসাবাদ করো, তখন তাকে জিজ্ঞাসাবাদ করবে। কথা বুঝেন নাই? এটাই বাংলাদেশে চলে আসছে। এই আসিফ নজরুল্লাহ হচ্ছে বাংলাদেশ ধ্বংসকারী। ছাত্রদেরকে যেখানে ভালো কিছু শিক্ষাদান দেওয়া দরকার, সেখানে ছাত্রদেরকে ভালো কিছু না শিখিয়ে ছাত্রদেরকে কিভাবে দেশের মধ্যে জঙ্গি হামলা করতে হয়, দেশের টাকা বিদেশে সুইস ব্যাংকে কিভাবে পাচার করতে হয়, সে সকল বিষয় এই বাটপার আসিফ নজরুল শিখিয়েছে। কথা বুঝেন নাই? আর তার তো আবার কচি মেয়ে পছন্দ, কচি কচি মেয়েদের সাথে প্রেম করে তারা। কথা বুঝেন নাই? শিলাকেও সে বিয়ে করে ফেলেছে, কচি ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেছে। আর সে শিলা কি জামানি, তার জামানি দেখিয়ে তার জামাই আইন উপদেষ্টা ছিল, দুর্নীতির অভয়ারণ্য গড়ে উঠেছে তার মাধ্যমে। এই আইন মন্ত্রণালয়, তার মাধ্যমে বিদেশে সকল টাকা পাচার হয়েছে, সে সকল জায়গায় ডিলিং করতো। কথা বুঝতে পেরেছেন? এটাই ছিল বাংলাদেশের 16-17 মাসের শাসনামল। আমরা এই সকল বিষয় যখন কথা বলতাম, তখন আমাদেরকে স্বৈরাচারের দোসর বলা হতো, তখন আমাদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগানো হতো, আমাদেরকে গালিগালাজ করা হতো। আরে ভাই, সত্য কথা বললে যদি আওয়ামী লীগের দোসর হওয়া যায়, আওয়ামী লীগ ট্যাগ লাগানো হয়, আমি বারবার আওয়ামী লীগের দোসর হতে চাই, আমাকে আরো লাগান ট্যাগ। কিন্তু আমি প্রশ্ন করবো, এই 14,000 কোটি টাকা যে পাচার করেছে, সেটার কি বিচার হবে না? দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? বিএনপি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজকে বৈধতা দিতে যাচ্ছে, চাঁদাবাজিকে। খবর, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এর মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজির লাইসেন্স এটা। এতদিন না খাওয়া, 17 বছরে খেতে পারেনি, ইউনূস সরকারের আমলে লুকিয়ে লুকিয়ে খেতে হয়েছে, চাঁদাবাজি করে আবার অনেক জায়গায় গ্রেপ্তার হতে হয়েছে, আবার জামাত এনসিপির গালি খেতে হয়েছে যে তোরা চাঁদাবাজ।
এখন এইসব গালি যেহেতু না খেতে হয় এই কারণে বৈধতা দিচ্ছে। এটা হচ্ছে এই সড়ক পরিবহন মন্ত্রীর দুই মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী দুই প্রতিমন্ত্রী, ওরে বাবা এদের ভাবটা কি! এরা দুইজনেই মজার চরিত্র। বিশেষ করে এই শেখ রবিউল সাহেব হত্যা মামলার আসামি, ইউনূসের আমলে পালাতক ছিল, দীপ্ত টিভির এক কর্মকর্তাকে হত্যা করেছে, তিনি এখন মন্ত্রী। কি হত্যার পুরস্কার হিসাবে মন্ত্রী নাকি? এখানে অনেক মজার সমীকরণ আছে দর্শক, আপনি শুনলে অবাক হবেন। এই সব এই রবিউল টবিউল হাবিজাবি নেতা এগুলোকে তারেক রহমান কিছুদিন পর লাথি দিয়ে সরিয়ে দিবে মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে, আরো অনেক অনেক নাটক আপনারা দেখবেন সামনে। আমি একটু বলি, ডক্টর খলিল রহমানকে দেখেছেন না অন্তর্বর্তীকালীন সরকারে, আরো অনেককে দেখবেন ইউনূস কোটায়। মানে এখানে অনেক ফালতু মন্ত্রী তারেক রহমান নিয়োগ দিয়েছেন, যাদেরকে যেমন এই রবিউলের চাকরি মনে করেন যে আজকেই শেষ, এখন আজকেই যে বাদ দিয়ে দিবে, স্যাক করে দিবে তা না, তবে রেড লাইনে উঠে গেছেন। এই যে মানে সমঝোতার ভিত্তিতে টাকা নিলে এটা চাঁদাবাজি নয়, এই কথার মধ্য দিয়ে ওর চাকরি শেষ, তবে চাকরিটা চলে যেতে সময় লাগবে, তারেক রহমান রেড মার্ক দিয়ে দিয়েছেন। এরকম আরো অনেকে চাকরি শেষ হয়ে যাবে, তাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকাবেন? ওই খলিল টাইপের আমেরিকার, ভারতের ইউনূস কোটায় অনেককে ঢুকাবেন। কেন ঢুকাবেন? সামনে আপনারা দেখবেন যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারে, কারণ যেহেতু ইউনূসের মেটিকুলাস ডিজাইন নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে, একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা দেওয়া হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু নয়, যেটা নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছে। এই নির্বাচন ভারত এবং আওয়ামী লীগ বিএনপি সমঝোতা নির্বাচন, যার ফলে ইউনূস এমনি এমনি তো আর ক্ষমতা এনে দেয় নাই। বিএনপির প্রতি কি ইউনূসের আলাদা কোনো প্রেম আছে? না, এমনি এমনি এনে দেয়নি। বিনিময়, কিসের বিনিময়? বিনিময় তো একটা পেয়েছে, যেটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথাকে ডক্টর খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কারণ ইটস ভেরি অ্যালার্মিং, এবং এটা তো মিনিমাম একটা কমন সেন্স যে খলিল রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু সামলানো যায়নি। একজন শুরুতে না ঢুকালে পরে যদি আবার কাউকে না ঢুকায়, এই খলিল রহমান বিএনপি মন্ত্রিসভার ভিতরে লাইন গ্যাট করবে, তার বলয়ের মানে ওই ইউনূস গ্রুপের আরো অনেককে মন্ত্রী পরিষদে ঢুকাবে। কিভাবে ঢুকাবে? এই রবিউলদেরকে লাথি দিয়ে সরিয়ে। আর রবিউলরা নিজেরা সরে যাওয়া লাইন তৈরি করছে, এই জায়গা ম্যাটটা ঘটিয়েছে, চাঁদাবাজের লাইসেন্স দিচ্ছে। তো চাঁদাবাজির লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে? তারেক নিজে এদেরকে রাখবেন না। তখন ইউনূস গ্রুপের অনেককে ঢুকিয়ে তারপরে মোটামুটি ইউনূসের একটা প্রভাব বলয় তৈরি করে এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়িয়ে টাড়িয়ে আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি। এখানে আমরা কোনো আপোষ করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্যে। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। আমরা আল্লাহু আকবার, অনেক বেশি লোড হয়ে গেছে, ভাই একটু উঠিয়ে দেন। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব, যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগুক। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে বিষয় নিয়ে কথা হয়, এবং আজকে
তারেক রহমানের বিষয়ে কথা হয় বা বিশেষ করে আমরা দেখতে পারি যে আসিফ নজরুলের বিষয়ে কথা হয়। এই আসিফ নজরুলের বিষয়ে এবং দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।